আর্জেন্টিনাকে নিয়ে আবেগ উচ্ছ্বাস অনেক তো হলো। এইবার একটু বাস্তবতায় ফিরি। এই যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলছে লিওনেল মেসির দল, লিওনেল স্ক্যালোনির দল, সেইখানটাতে আসলে এই আর্জেন্টিনা কি উতরে যেতে পারবে? আমরা নকআউট পর্বের 3টা ম্যাচে আর্জেন্টিনাকে যেমন দেখেছি, তাতে ইংল্যান্ডের বিপক্ষে নিঃসন্দেহে অনেক বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে অপেক্ষা করে আছে। এবং আমার একটা আশঙ্কার জায়গা হচ্ছে, আশঙ্কার জায়গা নাও হতে পারে, অবভিয়াসলি এই আর্জেন্টিনার সামর্থ্য তো আছেই ইংল্যান্ডকে টপকে যাওয়ার, অবশ্যই সামর্থ্য আছে ফাইনালে স্পেন আসুক বা ফ্রান্স আসুক তাদেরকে হারানোর, অবশ্যই সামর্থ্য আছে তাদের ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতার। কিন্তু গত 3টা ম্যাচে নকআউট পর্বে যে আর্জেন্টিনাকে দেখা গেছে, লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা, তাতে আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে ভিকটিম অফ হিজ ওন সাকসেস, নিজের সাফল্যের শিকার না হয়ে যান স্ক্যালোনি তার ওই ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতেও আর্জেন্টিনা টু সাম এক্সটেন্ট লাকি ছিল, অবভিয়াসলি সেই রেড কার্ডের কারণে। এবং সেই রেড কার্ডটা কেন 100% যৌক্তিক, আমি ওইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছি। এবং ওইটা যে পুরো ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে, ক্রিকেটের মতো ফুটবলের টার্নিং পয়েন্ট যেটা, এটার সঙ্গে কার কোনো দ্বিমতের সুযোগই নেই। কিন্তু ওভারঅল আর্জেন্টিনা যেই ম্যাচটা খেলেছে, সেইটা এই ওয়ার্ল্ড কাপে প্রবাবলি আর্জেন্টিনার সবচেয়ে পুয়ার ম্যাচ। ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও সবচেয়ে পুয়ার ম্যাচ, এক্সিকিউশনের জায়গা থেকেও সবচেয়ে পুয়ার ম্যাচ। এবং যদি ওই লাল কার্ডটা না হতো, তাহলে আর্জেন্টিনার জন্য সুইস বাধা টপকে যাওয়াটা আরো অনেক ভীষণ কষ্টকর হতো। কেন আমি এই কথাগুলো বলছি? দেখেন, এই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা কি? লিওনেল মেসি। এখনো লিওনেল মেসি, স্টিল লিওনেল মেসি, 39 বছর বয়সে লিওনেল মেসি, এখনো তিনি ডিফারেন্সটা মেক করে দিচ্ছেন। এবং সেইটা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা, এইটা যে ওই ফেলে আসা অতীতের একটুখানি গ্লিমস তিনি দেখাচ্ছেন তা না। ম্যাচের পর ম্যাচ একই কাজ মেসি করে যাচ্ছেন। মেসি এই ওয়ার্ল্ড কাপের ধরুন প্রথম 2টা ম্যাচে আর্জেন্টিনা 5 গোল দিয়েছে, সবগুলোই মেসি করেছেন। তখন মনে হচ্ছিল যে মেসি একাই কি গোল দেবেন নাকি। আবার ধরেন প্রথম 4টা ম্যাচে মেসির কোনো অ্যাসিস্ট ছিল না, যে মেসি কি অ্যাসিস্ট করতে পারবেন না নাকি, শুধু গোল দেওয়াই কাজ। এখন মেসি গোলের পাশাপাশি অ্যাসিস্টও এসেছেন এবং সেই ডিফারেন্সটা মেক করে দিচ্ছেন তিনি। দেখেন, সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতেও এন্ড অফ দ্য ডে গিয়েও যে ডিসাইসিভ যে জায়গাগুলোতে, সেইখানেও মেসি কি প্রবল ভাবেই আছেন। প্রথমত তার কর্নার থেকেই গোলটা হয়েছে, সেইখানে আরো একটা অ্যাসিস্ট। এবং দ্বিতীয়ত হুলিয়ান আলভারেজের যে গোলটা, সেইখানটাতেও কিন্তু মেসির একটা শটই কিন্তু ঠেকিয়েছিলেন সুইস কিপার, সেইটাই আবার যখন ঘুরে ফিরে আসলো এইখানে হুলিয়ান আলভারেজের কাছে, তিনি ওই গোলটা দিলেন। ফলে আপনি এখনো দেখেন এই 39 বছর বয়সেও মেসি সেই 90 মিনিটস 120 মিনিট কিভাবে, আমরা বলতে পারবো না যে শেষ ঘামবিন্দু দিয়ে খেলেন, শেষ ঘামবিন্দু দিয়ে অবশ্যই খেলেন, কিন্তু মেসি তো আর এখন খেলার প্যাটার্ন ওইটা না। মেসি এখন মাঠে পাগলের মতো দৌড়ান না, তার ওই খেলার ধরনটা চেঞ্জ হয়ে গেছে, এনার্জিটা অনেক বেশি রিজার্ভ করে তিনি আসলে খেলেন। এবং সেইটা তিনি নট নেসেসারি 90 মিনিট, সেটা 120 মিনিটসে গেলেও যে সেটা করতে মেসি সক্ষম, সেটা আমরা দেখেছি কাবো ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচে, সেটা আমরা দেখলাম সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতেও। সেই সব জায়গাতেও ম্যাচ ডিসাইড করে দেওয়ার ক্ষেত্রে সেই মেসির রোলটা খুবই প্রমিনেন্ট। ফলে এই সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো মেসি গোল পাননি এই ওয়ার্ল্ড কাপে। তা সত্ত্বেও আর্জেন্টিনার টালিসমান, আর্জেন্টিনার মূল প্লেয়ার এখনো সেই মেসি, লিওনেল মেসি। এইটা নিঃসন্দেহে স্ক্যালোনির জন্য একটা বিরাট বড় প্রাপ্তি, এবং এইটা নিঃসন্দেহে ইংল্যান্ডের জন্য বিরাট বড় একটা হুমকি, এবং এইটা নিঃসন্দেহে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাকে অনেক বেশি কনফিডেন্স দেবে। আর্জেন্টিনার আরো একটা বড় যে জায়গা, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ। দেখেন, হুলিয়ান আলভারেজ এই ম্যাচে যে গোলটা করেছেন, সেইটাই আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে দিয়েছে। লাস্টে তো লাউতারো মার্টিনেজের ওই গোলটা ব্যবধান কেবলমাত্র বাড়িয়েছে, কিন্তু হুলিয়ান আলভারেজের গোল, যারা নট আউট ওমান দেখেন তারা এটা নিশ্চিতভাবেই জানেন যে আমি বেশ কয়েকটা, একটা না দুইটা না, আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে আর্জেন্টিনাকে যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে হুলিয়ান আলভারেজের মতো খেলতে হবে, তার জায়গায় তার আসতে হবে। এইটা আর্জেন্টিনা মাস্ট, এখানে কোনো এটা নন নেগোশিয়েবল, এর মাঝামাঝি কিছু নাই। সেইটা আর্জেন্টিনার খেলা, তাদের অ্যাটাকে প্যাটার্ন তৈরি করা, অ্যাটাকিং থার্ডে অনেক বেশি হচ্ছে ওইখানে ওই মোবিলিটি, তার লিওনেল মেসিকে কাভার করা, রান দিয়ে সবকিছু মিলে হুলিয়ান আলভারেজ এই টিমটাতে আসলে আমি বলবো যে মেসির পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাটাকিং এ তো অবশ্যই, এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। ফলে আমি অনেকগুলো আলোচনাতে বলেছি যে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে হুলিয়ান আলভারেজের মতো হতে হবে। এখন আমি বলবো না যে তিনি তার 100% এসেছেন, এখনো বলবো না যে তার সেই শার্পনেসের পুরোপুরি জায়গায় তিনি চলে এসেছেন, কিন্তু ভাই যে গোলটা করেছেন, ও বয়, মানে এইটা তো হচ্ছে গিয়ে মিউজিয়ামে রেখে দেওয়ার মতো গোল।
যেই গোলটা হুলিয়ান আলভারেজ করেছেন এইরকম ম্যাচে, এরকম ম্যাগনিচিউডের একটা ম্যাচে, এইরকম মোমেন্টে, এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে গিয়ে, এটা জিনিয়াস ছাড়া ভাই সম্ভব না। আর এইটা যে হুলিয়ান আলভারেজটা হয়ে গেছে বিষয়টা তা না, এইটাই হুলিয়ান আলভারেজ, এবং এই হুলিয়ান আলভারেজকে আর্জেন্টিনা চায় সেমিফাইনাল, ফাইনাল, গোয়িং ফরওয়ার্ড এই দুইটা ম্যাচও এই আলভারেজকেই আর্জেন্টিনা খুব করেছে, বা এইটা আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে একটা বিরাট বড় প্লাস পয়েন্টের জায়গা। কিন্তু আমি ট্যাকটিক্যাল যে জায়গার কথা বলছিলাম, লিওনেল স্ক্যালোনি তিনি কি ভিকটিম অফ হিজ ওন সাকসেস হতে পারেন কিনা, নিজের সাফল্যের শিকারী হয়ে যেতে পারেন কিনা। স্ক্যালোনির এটা আমি কেন বলছি, দেখেন স্ক্যালোনি একটা জিনিস দেখবেন যে তিনি আর্জেন্টিনার হয়ে যে 100-র বেশি ম্যাচ তিনি চার্জে ছিলেন, বেশিরভাগ ম্যাচে এই ম্যাচটাতেই শুধু ব্যাক টু ব্যাক তিনি একই 11 নিয়ে খেলালেন। এটা বোধহয় তৃতীয় বা চতুর্থবার এরকম তিনি খেলেছেন। মোটামুটি তিনি প্রতি ম্যাচে 11 চেঞ্জ করেন। মোটামুটি তিনি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকেও ট্যাকটিক্যাল চেঞ্জও তিনি রেগুলার করেন। আর্জেন্টিনা যেমন এই ওয়ার্ল্ড কাপে 4-3-3 খেলা শুরু করে এখন কিন্তু 4-4-2-তে চলে গেছে। 4 জন সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আর্জেন্টিনা খেলাচ্ছে। এখন এই 4 জন সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে যখন আপনি ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন, যেই দলটাতে ডেকলান রাইস এবং এলিয়ট অ্যান্ডারসনের মতো 2 জন এলিট মিডফিল্ডার রয়েছেন, এলিট লেভেলের মিডফিল্ডার, সুপার সেন্ট্রাল মিডফিল্ডার, এবং আপনি যদি এখনকার ওয়ার্ল্ড ফুটবলের কথা বলেন, আপনি টপ 5 এর মধ্যে এই 2 জনের একজনকে রাখতেই হবে। আমার ধারণা টপ 10 এর মধ্যে এই 2 জনকেই রাখতে হবে, এই এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস। ফলে আর্জেন্টিনা এই যে স্ক্যালোনির যে স্ট্র্যাটেজি, যে তিনি হচ্ছে গিয়ে মিডল অফ দা পার্কে তিনি হচ্ছে গিয়ে ওভারলোড করেন এবং সেই জায়গাটা দিয়ে টাইট স্পেসে তার এই ভেরি টেকনিক্যালি গিফটেড যে মিডফিল্ডার রয়েছেন তারা যে অ্যাটাকটা ইনিশিয়েট করেন, ওইটা কি আসলে ইংল্যান্ডের সঙ্গে কার্যকর হবে কিনা, এইটা কিন্তু একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক আছে বলে আমার কাছে মনে হয়। এবং জুড বেলিংহামও রয়েছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ওভারলোড করা যায়, ইংল্যান্ডে 2 জন, আর্জেন্টিনার 4 জন। জুড বেলিংহামও এই জায়গাটাতে হচ্ছে গিয়ে মিডফিল্ডে পিছিয়ে এসে তিনিও ওইখানটাতে সেই সাপোর্টটা দিবেন। আর এটা তো আপনি সবসময় পারবেন না। ইংল্যান্ডের যে ম্যাচে যে তাদের যে উইক, তাদের যে উইং এর যে জায়গাটা, সেই জায়গাগুলোকে আপনি নেগোশিয়েট করবেনটা কিভাবে। ফলে আমার মনে হয় যে আর্জেন্টিনা, আমি নট শিওর যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ঠিক 4 জনই মিডফিল্ডার নিয়ে এইভাবে খেলে স্ক্যালোনি আসলে এইটা পার পেয়ে যাওয়াটা অত সহজ হবে বলে মনে হয় না। দেখেন, আরেকটা আমি একটু খুব ক্লিয়ার একটা এভিডেন্ট আপনার দেখাই। গত ম্যাচটাতে সুইজারল্যান্ডের বিপক্ষে আপনি দেখবেন যে তাদের রাইট ব্যাক নাহুয়েল মলিনা অনেক বেশি তিনি কিন্তু অ্যাটাকে জয়েন করেছেন, অনেক বেশি উপরে উঠেছেন। এমনকি তার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এখান থেকে ডিরেক্ট শট করছেন মলিনাকে, এই একেবারে সুইজারল্যান্ডের হাফের মাঝ বরাবর পর্যন্ত তিনি এখানটাতে চলে গিয়ে পাস রিসিভ করছেন। এই ঘটনা আমরা দেখেছি একবার, দুইবার না, বহুবার আমরা দেখেছি। ফলে ক্লিয়ারলি বোঝা গিয়েছে এটা একটা ট্যাকটিক্যাল ডিসিশন। ঠিক তার আগের ম্যাচটার কথা ভাবুন, মিশরের বিপক্ষে, ওইখানে কিন্তু আর্জেন্টিনার এই রাইট ব্যাক তিনি অনেক পিছিয়ে ছিলেন। লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো তিনি বরং অনেক বেশি অ্যাটাকে জয়েন করেছেন। ফলে এই জায়গাটাতে এক ম্যাচ থেকে আরেক ম্যাচে স্ট্র্যাটেজিক চেঞ্জ, প্রতিপক্ষ বিবেচনায়, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিবেচনায়, সেটা তো স্ক্যালোনির দুর্দান্ত, স্ক্যালোনি সেটা মাস্টার। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি আসলে এই জায়গাটাতে কিভাবে খেলাবেন, কারণ ইংল্যান্ড অনেক বেশি উইথ ইউজ করে। তাদের ওই 2 সাইড, 2 উইং, ইনফ্যাক্ট তাদের স্পেশালি লেফট সাইড থেকেও যদি হচ্ছে নিকো রেলে উপরে ওঠেন, তখন কিন্তু আর্জেন্টিনার জন্য সেটা সামাল দেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়।